আমি কি ডিটেকটিভ বক্সির সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। আমাদের সামনে যিনি বসে আছেন ওর নাম রমাপতি বসু। বয়স 50-এর কোঠা পার হয়েছে, আর সেই বয়সের ভারেই দেহের খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। মুখে দাড়ির বালাই নেই, কেবল নাকের নিচে খুব সাবধানে আর যত্ন করে কাটা গোঁফটা যেন ভদ্রলোকের মুখের শোভা বাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা। বেশ কিছুক্ষণ গম্ভীর পর্যবেক্ষণ করার পরও ওর মাথায় একটিও কালো চুলের দেখা পেলাম না। দেহের গঠন মাঝারি, আর 10টা সাধারণ মানুষের মতোই, কেবল মুখ খুললেই সামনের পাটির একটা সোনায় বাঁধানো দাঁতের জন্য বেশ খানিকটা দৃষ্টি আকর্ষণ করে। রমাপতি বসু আমাদের এখানে এসেছেন মিনিট 10 হলো। আমাদের চাকর পুঁটিরাম এরই মধ্যে 3 কাপ চা আর সঙ্গে বিস্কিটও দিয়ে গিয়েছে। রমাপতিবাবু বিস্কিট না নিলেও চায়ে কিন্তু আপত্তি করলেন না। চা শেষ করে কাপটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, একটা অদ্ভুত সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি ব্যোমকেশ বাবু। ব্যোমকেশের কাছে যারাই আসে তারা শুধু শুধু আলাপ জমাতে আসে না, তাই ইনিও যে কোনো দরকারেই এসেছেন সে আর নতুন কি। ব্যোমকেশ কোনো কথা না বলে বসে রইল। রমাপতি বসু আবার বললেন, আসলে ঘটনাটা শুরু হয়েছে মাসখানেক হলো। প্রথম দিকটায় তেমন কিছু মনে হয়নি, কিন্তু গত দিন 7 ধরে এমন উপদ্রব শুরু হয়েছে যে রীতিমতো বাধ্যই এখানে আসতে হলো। কেমন উপদ্রব? এতক্ষণে ব্যোমকেশ প্রশ্নটা করল, আর তা শুনে রমাপতিবাবু পকেট থেকে কয়েকটা পাথরের টুকরো বের করে এগিয়ে দিলেন। আমি একটু অবাকই হলাম। উনি পাথরগুলো কেন ওর সঙ্গে বয়ে এনেছেন তা ঠিক বুঝে উঠতে পারলাম না। আর তাছাড়াও পাথরগুলো দেখে আহামরি কিছু মনে হলো না। সাধারণ পাথর, রাস্তাঘাটে অনেক পড়ে থাকতে দেখা যায়। দেখলাম ব্যোমকেশও একটু অবাক হয়েই তাকিয়ে আছে ভদ্রলোকের দিকে। ওই সাধারণ পাথরগুলোর মধ্যে সেও হয়তো অসাধারণ কিছু খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল, দেখে তো মনে হচ্ছে খুব সাধারণ পাথর, রাস্তার ধারে পড়ে থাকে তেমনটাই। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এইগুলো আমার বাড়ির সামনের রাস্তায় অনেক পড়ে আছে। এগুলোর কোনো বিশেষত্ব নেই। বলেই তিনি পাথরের টুকরোগুলো টেবিলের উপর রেখে আবারও নিজের পাঞ্জাবের পকেটে হাত ঢোকালেন। এরই ফাঁকে গুনে দেখলাম মোট 5টা পাথর। আপনার সামনে রাখা পাথরগুলোতে কোনো বিশেষত্ব নেই ঠিকই, কিন্তু এইগুলোতে আছে নিশ্চয়ই। বলেই রমাপতিবাবু কয়েকটি অতীব জীর্ণ ময়লা দলা পাকানো কাগজের টুকরো এগিয়ে দিলেন। ব্যোমকেশ সেগুলো হাতে নিল, তারপর দেখতে লাগলো। এরই মধ্যে রমাপতিবাবু আবারও বললেন, আগে এই কাগজের টুকরোগুলো পাথরের গায়ে মুড়িয়েই আমার দিকে ছোড়া হয়েছে। ব্যোমকেশ একে একে সবগুলো কাগজের টুকরো দেখল। আমি উঁকি দিলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ব্যোমকেশ একটু অবাক হয়েই বলল, কিন্তু এখানে তো কিছুই লেখা নেই। হ্যাঁ, নেই। এগুলো গত 1 মাস ধরে এসেছে, বা মানে এসেছে বলতে আমার দিকে ছোড়া হয়েছে। বাড়ির উত্তর দিক থেকে ওদিকে একটা গলি আছে, আর সেখান থেকে বাড়ির দোতলার বারান্দাটা খুব ভালোভাবে দেখা যায়। সেখানে আমি রোজ নিয়ম করে বিকেলবেলা একটু বসি। মাসখানেক আগে হঠাৎই আমার ঠিক মাথার পেছনের দেয়ালে ঠক করে একটা শব্দ হয়। সেদিকে তাকিয়ে দেখি একটা কাগজ দলা পাকিয়ে পড়ে আছে। উঠে গিয়ে মাটিতে পড়ে থাকা দলা পাকানো কাগজের টুকরোটা তুলে নিতেই একটু অবাকই হলাম। জিনিসটা বেশ ভারী, আর তারপরই দেখলাম এই পাথরের একটা টুকরো আছে ভেতরে। ভাবলাম হয়তো আশেপাশের বাচ্চারা খেলা করতে করতে জিনিসটা ভুল করে আমার দিকে ছুটে এসেছে। আসলে এমনটা মনে হওয়ার কারণ হলো, সত্যি সেদিন গলির মুখটায় না কয়েকটা বছর সাতেকের বাচ্চা খেলা করছিল, আর বারান্দাটা খুব বেশি উঁচুও তো নয়। কিন্তু
তার ঠিক 3 দিন পর আবারও একই ঘটনা। কিন্তু এবার জিনিসটা ঠিক কোন দিক থেকে ছুটে আসলো বুঝতে পারলাম না। তার ঠিক 3 দিন পর আবারও এইভাবে 3 দিন পর পর একটা করে পাথরে মোড়া সাদা কাগজ ছুটে আসতে লাগলো। একদিন তো সেটা একেবারে আমার কপালে এসেই লাগলো। ভাগ্য ভালো যে গতি খুব একটা ছিল না। যদি থাকতো তাহলে সামান্য আঘাতে কি হতো একবার ভেবে দেখেছেন? এইটুকু বলে রমাপতি বসু থামলেন। ভাবার বিষয় বটে, একেবারে নিয়ম করে ঠিক 3 দিন পর পর কেউ কেনই বা এমন কাজ করতে যাবে? আর তাছাড়া সাদা কাগজে তো কিছু লেখাও নেই। ব্যোমকেশ বলল, আচ্ছা, আপনি বললেন 1 মাস আগে এই ঘটনার সূত্রপাত, কিন্তু পাথর তো কেবল 5টা। কথাটা শুনে রমাপতিবাবু একটু হাসলেন, বললেন, পাথর কেউ তুলে রাখতে যাবে কেন বলুন? আর তাছাড়া সেগুলো তো আর আহামরি কিছু নয়, বাড়ি থেকে বেরোলেই তো চোখে পড়ে, ফেলে দিয়েছি। তার মানে এগুলি আলাদা করে রাখার কোনো কারণ রয়েছে, তাই তো? আগে হ্যাঁ, কারণ আছে। আর সেটা হলো এইগুলো। বলেই রমাপতিবাবু আবারও নিজের পকেটে হাত ঢোকালেন। তারপর আবারও কয়েকটা কাগজের টুকরো বের করে আনলেন। এইগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়, তবে তফাৎ এই যে আগে এইগুলো তলা পাকানো থাকলেও এখন বেশ যত্ন সহকারে ভাঁজ করে রাখা। সবচাইতে বড় কথা হলো এইগুলোতে কিছু একটা লেখা আছে। কাগজের টুকরোগুলো ব্যোমকেশের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, এই যে এই 5টা কাগজের টুকরো গত 7 দিনে পেয়েছি। ব্যোমকেশ হাত বাড়িয়ে সেগুলো নিল। তারপর সবগুলো ভালো করে দেখে আমার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আচ্ছা, মাঝখানে কয়েকটা দিন কি কিছুই ঘটেনি? না না, ঘটেছে, আর সেটাও গুনে গুনে ওই 3 দিন পরই। কিন্তু গত 7 দিনেই এই 5 বার। আচ্ছা বেশ, কিন্তু এখানে আলমারির কথা বলা হয়েছে, সেটা কেন? জিনিসটা কি আপনার নয়? এই কথাটা বলার একটা কারণ আছে। গত 7 দিন ধরে রমাপতি বাবুর দিকে ছোড়া কাগজের টুকরোগুলোতে লেখা আছে, আলমারিটা ফেরত দিয়ে আসো, এতেই মঙ্গল। 5টা কাগজে একই লেখা, একই হাতের। আসলে আপনি ঠিকই বলেছেন। আলমারিটা আমি গত 1 মাস, না ওই 1 মাস 4 দিন আগে কিনেছিলাম। নতুন জিনিসে এখন তো ভেজাল, এখন তো আবার কাঠে রং করে দিব্যি চালিয়ে দেয়। আর তাই অনেক দিন থেকেই না একটা পুরনো আলমারি কেনার ইচ্ছা ছিল। পুরনো? আগে হ্যাঁ, ওই পুরনো জিনিস একেবারে খাঁটি হয় তো যাই হোক, সেজন্য আমি এইসব পুরনো জিনিস যেসব স্থানে পাওয়া যায় বা যারা বিক্রি করে সেখানে খোঁজ করেছিলাম। কয়েকটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু পছন্দ হলো না। তাই বাধ্য হয়ে সবাইকে বলে আসলাম, যদি ভালো কোনো আলমারি আসে তাহলে যেন আমাকে একবার জানায়। ঠিকানাও দিয়ে আসলাম। এই তো সেদিন সকালবেলা একজন এসে বলল তাদের কাছে একটা ভালো আলমারি আছে, আমি যেন একবার দেখে আসি। লোকটাকে আমি চিনতাম, ভাবলাম সে তো ভালো কথা, কাজ তো কিছুই নেই, শুধু শুধু পরে যাব কেন, এই ভেবে আমি লোকটার সাথেই গেলাম। আলমারিটা দেখে কিন্তু আমার খুব পছন্দ হলো। একে তো সুন্দর হাতের কাজ, তারপর জিনিসটা বেশ পুরনো, মজবুতও বেশ। দোকানদার জানালো কয়েকদিন আগে কোথাকার এক জমিদার বাড়ির জিনিসপত্র নিলামে উঠেছে, সেখানেই নাকি এটা ছিল। ভাবলাম বেশ ভালোই হলো, ঘরে জমিদারি আমলের কিছু থাকলে বেশ হয়। আমি আর দরাদরি করলাম না, তখন কাছে অত টাকা ছিল না, ওই যা টাকা ছিল সেটা দিয়ে পরে নিয়ে যাব বলে চলে আসলাম। পরের দিন সকালে গিয়ে নিয়েও আসলাম। প্রথম 3-4 দিন তো কিছুই হয়নি, তারপর থেকেই না ওই সমস্যাটা শুরু হয়েছে। প্রথমে ভেবেছিলাম পুলিশকে জানাই, কিন্তু ঘটনাটা যে ভুতুড়ে মশাই। এই শেষের কথাটা শুনে আমি আর ব্যোমকেশ দুজনেই অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। ভুতুড়ে?
এখানে ভুতুরে বিষয় আসলো কোথা থেকে সেটাই বুঝতে পারলাম না। ভুতুরে? আলবাত ভুতুরে। যদি তাই না হবে, আমি বারান্দার উপর থেকে দেখি আশেপাশে কেউ নেই, অথচ কোথা থেকে ছুটে আসে পাথর। এটা ভুতুরে নয়। তাছাড়া এই শেষের কথাটা বলতে গিয়েও রমাপতিবাবু কেমন যেন থেমে গেলেন। ব্যোমকেশ তাড়া দিয়ে বলল, আর তাছাড়া? তাছাড়া কি? এইবার রমাপতিবাবু গলা নামিয়ে অতি সাবধানে প্রায় ষড়যন্ত্রকারীর মতো করে বললেন, এই 7 দিন ধরে আমার দোতলার ঘরের জানালার কাছে কেউ বসে থাকে আর বলে, আলমারি ফিরিয়ে দে, ফিরিয়ে দে। এইবার ভাবুন, এটা ভুতুরে নয়? অত রাতে একজন মানুষ কি এমনটা করতে পারে? আচ্ছা রমাপতিবাবু, এমনটাও তো হতে পারে যে কেউ কোনো উপায়ে জানলায় উঠে আপনাকে ভয় দেখানোর জন্য কাজটা করে। না না, সেটা সম্ভব নয়। আমি যে ঘরে থাকি সেই ঘরের জানলার কাছে পৌঁছানোর কোনো উপায়ই নেই। ব্যোমকেশ কিছুক্ষণ কোনো কথা বলল না। দেখলাম সে কিছু একটা ভাবছে, মনে মনে একটু হাসি পেল। শেষে কিনা ব্যোমকেশকে ভূতের সন্ধান করতে হবে। যদিও ভূত বলে কোনো জিনিস আদৌ আছে কিনা তা আমরা কেউই জানি না, আর তাছাড়া আমি এসবে বিশ্বাস করি না। সে বলল, দেখুন, যদি সত্যি সত্যি ভুতুরেই হয় তাহলে তো আমার কিছুই করার নেই, তাই না? আমি তো একজন সত্যান্বেষী মাত্র। ব্যোমকেশকে কথা শেষ করতে না দিয়েই রমাপতিবাবু বললেন, আপনি একবার চলুন না ব্যোমকেশবাবু। এভাবে চললে তো একেবারে ভয়েই মারা পড়ব। আমি জানি আপনি ঠিকের একটা ব্যবস্থা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানাটা দিয়ে যান, আমি পরে না হয়। না না, পরে কেন? আমার সাথে গাড়ি আছে তো, এখনই চলুন না। আপনার কোনো অসুবিধা হবে না, আমার ড্রাইভারই আপনাকে আবার পৌঁছে দিয়ে যাবে। রমাপতি বসু যে সাথে গাড়ি নিয়ে এসেছেন তা তিনি আসার সময় দেখেছি, আর ব্যোমকেশকে একবার বগল দাবা করে নিয়েই এখান থেকে উঠবে সেটা বুঝতে পেরেই হয়তো ব্যোমকেশ বলল, বেশ ঠিক আছে, চলুন। অগত্যা আমাদের উঠতে হলো। নিচে এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার দিকে তাকিয়ে নিজের বেচারির প্রতি ভারী করুণাই হলো। এই বয়সে এসেও 4-4টে লোককে নিয়ে রাস্তায় ছুটতে হবে, সেটা ভাবলেও কেমন যেন কান্না পায়। বুঝলাম এই গাড়িটাও তিনি কোনো পুরনো গ্যারেজ থেকেই কিনেছেন। আমি আর ব্যোমকেশ গাড়িটার দিকে তাকিয়ে আছি দেখে তিনি একটু হেসে বললেন, গাড়িটা একটু পুরনো হয়েছে ঠিকই, কিন্তু চলে বেশ। একটু পুরনো? এই গাড়িটিকে যদি তিনি একটু পুরনো বলেন তাহলে আমার বয়সও 16। আমরা গাড়িতে উঠে বসলাম, আর বসতেই গাড়িটা মোটামুটি 5-6 বার চেষ্টা করার পর তবে চালু হলো এবং দুলকি চালে রাস্তায় ছুটতেও শুরু করলো। গাড়ির যে গতি তাতে জানালা দিয়ে দেখলাম একটা সাইকেল দিব্যি আমাদের পাশে পাশে ছুটে চলেছে। আধ ঘন্টার জায়গায় টানা 1 ঘন্টা লাগিয়ে গাড়িটা যখন অতি কষ্টে আমাদের রমাপতি বসুর বাড়ির সামনে নামিয়ে দিল, তখন যেন হাঁপ ছেড়ে বাঁচলুম। তিনি আমাদের দিকে হাসি হাসি মুখ করে বললেন, চলুন। বলেই তিনি নিজের বাড়ির অনেক পুরনো জংধরা লোহার গেট খুলে ভেতরে প্রবেশ করলেন। আমরাও করলাম, আর করতেই চোখ চলে গেল সামনের দিকে। বাড়িটা দোতলা, কিন্তু খুব বেশি বড় নয়। রমাপতি বাবুর গাড়ির মতোই বাড়িটারও অবস্থা একেবারে নাজেহাল। উপর নিচ মিলিয়ে 4টে চিলে কোঠার মতো ঘর। দেওয়ালে রং চুনকাম কত বছর আগে অদৃশ্য হয়েছে তা বোধহয় ভদ্রলোক নিজেও মনে করতে পারবেন না। বললেন, এখানে আমি একাই থাকি, লোক নেই তো। স্ত্রী ছিল, গত হয়েছে। আসুন এইদিকে। আমরা রমাপতি বাবুর পিছন পিছন হাঁটতে লাগলাম। তিনি অনবরত আসুন আসুন বলেই চলেছেন, যদিও বলার কোনো কারণ ছিল না, আমরা এমনিতেই যাচ্ছিলাম। বাড়ির এপাশে উপরের দিকে একটা সিঁড়ি উঠে গিয়েছে।
এইবার আমরা সেই সিঁড়ির পথই ধরলাম। গুনে গুনে 7টা সিঁড়ি পার হয়ে আমরা যখন উপরের তলার দ্বিতীয় ঘরের দরজার কাছে পৌঁছলাম, তখন রমাপতি বসু ওর স্বভাব সুলভ হাসি হাসতে হাসতে বললেন, এইখানেই আমি বসে থাকি বিকেলে। আমি একবার আশপাশটা দেখে নিলাম। তিনি যদিও বলার সময় বারান্দা কথাটা উল্লেখ করেছিলেন ঠিকই, কিন্তু আমার সেটা মনে ধরল না। তবে হ্যাঁ, রেলিং বলা চলে। একপাশে একটা লোহার চেয়ার রাখা। বুঝলাম ভদ্রলোক প্রতিদিন বিকেলে সেখানে বসেই সময় কাটান। কিন্তু তিনি যে বলেছিলেন কোথা থেকে পাথর ছুটে আসে তা দেখা যায় না, এর কারণ হলো আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট বাড়ি, আর সেই সাথে একটা করে সরু গলির মতো। সেসবের একটা থেকেই যদি পাথর ছুঁড়ে কেটে পড়া হয়, তাহলে দেখতে পাবার কথাও নয়। আমরা 3 জনেই ভেতরে প্রবেশ করলাম। ঘরটা ছোট, দুদিকে 2টো জানালা। ঘরে আসবাব বলতে একটা কাঠের চৌকি, সেটারও ঢের বয়স হয়েছে, একটা টেবিল, 2টো চেয়ার, আর একটা মাঝারি গড়নের কাঠের তৈরি আলমারি, যার পুরোটাই লাল আর মাঝে মাঝে কালো রঙের বাহার, ঠিক যেন দাবার ছক। একটা আলমারির এমন উদ্ভট রং হতে পারে তা আমার আগে জানা ছিল না। তবে একটু কাছে যেতেই দেখলাম ভদ্রলোক ভুল কিছু বলেননি। সত্যি যিনি এই আলমারি তৈরি করেছেন তার হাতের কাজ আছে বলতে হয়। যদিও অনেক দিনের পুরনো, তবুও পুরো আলমারি একেবারে কারুকাজে ভর্তি। এটাই হলো সব নষ্টের মূল। যেদিন থেকে এটাকে ঘরে এনেছি তার কিছুদিন পর থেকে যত সব কাণ্ড ঘটে যাচ্ছে। কথাটা অবশ্য আমাদের বলার দরকার ছিল না, কারণ ঘরেই একটি মাত্র জিনিস যার দিকে সবার আগে নজরটা পড়ে, আর তাই আমাদের নজর অনেক আগেই পড়েছে তো বটেই, সেই সাথে ব্যোমকেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাও শুরু করে দিয়েছে। বলল, এমন আলমারি আগেকার দিনে জমিদার তো বটেই, এমনকি প্রভাবশালী লোকেদেরও খুব পছন্দের ছিল। সে তো বটেই। আর যদি তাই না হতো তাহলে কি আর জমিদার এটাকে রাখতেন না তো? সেটা তো না হয় বুঝলাম, কিন্তু এর গায়ে এমন দাবার ছকের মতো কালো আর লাল রং করা কেন সেটা তো বুঝতে পারছি না। কথাটা শুনে রমাপতিবাবু কেমন যেন দমে গেলেন। হয়তো তিনি ভেবেছিলেন ব্যোমকেশ আলমারিটা দেখেই হুড়মুড় করে সব বলে দেবে। নিচু স্বরে বললেন, বুঝতে পারছেন না? না, কিন্তু এমনটা করার কারণ তো নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা রমাপতিবাবু, আলমারিটা খুলে দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। ব্যোমকেশ হাতল ধরে টান দিল। একটা বিশ্রী শব্দ করে কাঠের পাল্লা খুলে গেল। রমাপতি বসু বললেন, এই শব্দটা কিছুতেই কমছে না, বুঝলেন? ভেবেছিলাম অনেক দিনের পুরনো, একটু তেল দিলে ঠিক হবে, কিন্তু না, কমলো না। এর কারণে এটা তৈরি করা হয়েছে এইভাবে, যেন খুললে তাতে শব্দ হয়। এতে করে চোর যদি চুরি করতেও চায় তাহলেও ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। কথাটা শুনে রমাপতি বসু অবাক হয়ে বললেন, সে কি মশাই, তাই নাকি? আমি তো ভেবেছিলাম। বেশ ভালো তো। ব্যোমকেশ এইবার আলমারির ভেতরের সবগুলো তাক ভালো করে দেখতে শুরু করলো। আমিও দেখলাম সেই সঙ্গে, আর বুঝলাম আগেকার দিনের জমিদাররা কেন এমন আলমারি তৈরি করতেন। ভেতরে যে কতগুলো গুপ্ত কুঠুরি আছে তারই অত্যা নেই। কোনোগুলো আবার এমন যে প্রথমে বোঝাই যায় না তার পিছনে একটা করে ছোট ছোট খোপ মতন থাকতে পারে। ব্যোমকেশ কিন্তু বেশ সহজেই সেই গুপ্ত খোপগুলো খুলল, এবং তারও ভেতরে আরও কোনো গুপ্ত খোপ আছে কিনা তা খুঁজতে লাগলো। দেখলাম ব্যোমকেশের এহেন কর্মকাণ্ড দেখে রমাপতি বসুর চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। তিনি বড় বড় চোখে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ, তারপর বিস্মিত আর হতভম্ব হয়ে বললেন, কি মশাই, এতদিন শুনেছি আয়না ঘর হয়, এটা তো দেখছি তার থেকেও ঢের কিছু।
আমি তো নিজেই জানতাম না যে এর ভেতরে এত কিছু আছে। প্রথমে তো ভেবেছিলাম ঠকেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে এমন একটা জিনিস একেবারে জলের দরে পেয়ে গেল। ব্যোমকেশ একটু হেসে বলল, এ তো কিছুই নয়। এসব বাদেও যে আরো কোনো গুপ্তক্ষোভ নেই তা কিন্তু বলতে পারছি না। যদি থাকে তাহলে আশ্চর্য হব না। তবে একটা কথা ভেবে বেশ হতাশই হলাম। ব্যোমকেশ যতবারই লুকোনো ক্ষোভ খুলছিল ততবারই ভেবেছিলাম এইবার কিছু না কিছু ঠিক বেরিয়ে আসবে, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। পুরো আলমারিটাই একেবারে ফাঁকা। কেবল রমাপতি বসু যে দু একটা জিনিস বাইরের তাকে রেখেছিলেন সেগুলো ছাড়া আলমারিতে আর কিছুই পাওয়া গেল না। ব্যোমকেশ আলমারির দরজা বন্ধ করতে করতে বলল, কিছুই তো নেই। রমাপতি বসু একরাশ হতাশা নিয়ে বললেন, তাহলে তাহলে এখন কি করব বলুন তো মশাই? উপদ্রব তো দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, কিন্তু এখনো তো তেমন কিছুই ঘটেনি। যদি কিছু ঘটে তাহলে জানাবেন, তখন না হয় দেখা যাবে। ব্যোমকেশের এই কথা শুনে রমাপতি বসু যেন খানিকটা সাহস ফিরে পেলেন। বললেন, হ্যাঁ বলছেন, ভয়ের কিছু নেই? আপাতত তো কিছুই দেখছি না। কিন্তু ভূতের উপদ্রব, সেটার কি করব? চলুন একবার বাড়ির পেছন দিকটা দেখা যাক। হয়তো সেটা আপনার মনের ভুল, আর নয়তো কোনো দুষ্টু লোক শুধু শুধু ভয় দেখাতে চায়। আসুন। এইবার রমাপতি বসু আমাদের তার বাড়ির পিছন দিকটাই নিয়ে গেলেন। জায়গাটা আগাছা আর ময়লায় ভর্তি। আমরা ময়লার স্তূপ আর আগাছা ঠেলে প্রাচীরের কাছে এসে দাঁড়ালাম। বাড়ির সামনের দিকের প্রাচীরে তবু একটু শ্রী আছে, কিন্তু পিছনের দিকে তারও বালাই নেই। রমাপতিবাবু ঠিকই বলেছিলেন, উপরের ঘরের জানালাটা বেশ উঁচুতে, তার উপর সেখানে পৌঁছনোর কোনো উপায়ও নেই। ব্যোমকেশ একবার উপরের দিকে তাকিয়ে নিচের দিকে তাকালো, আর তাকিয়েই ওর ভ্রুজোড়া কেমন যেন কুঁচকে গেল। এমনিতেই জায়গাটা ময়লার স্তূপ, তার উপর চারিদিক থেকে একটা মোটকা গন্ধ ভেসে আসছে বাতাসের তালে তালে। দেখলাম এই সব কিছু এক প্রকার উপেক্ষা করেই ব্যোমকেশ খানিকটা ঝুঁকে পড়ল মাটির দিকে। বলল, আপনার শোনার ভুল নয় রমাপতি বাবু। আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আপনি সত্যিই কারো আওয়াজ শুনেছিলেন। ব্যোমকেশের এমতো কথায় আমি একটু অবাকই হলাম। মাটির দিকে তাকিয়ে ঠিক কিসের ভিত্তিতে সে কথাটা বলল তা বুঝতে পারলাম না। বললাম, কেন ব্যোমকেশ, তোমার এমনটা মনে হওয়ার কারণ? কারণ আছে অজিত, কারণ আছে। এইদিকে এসো, তাহলে তুমিও বুঝতে পারবে। আমি একটু কৌতূহল নিয়েই এগিয়ে গেলাম। তারপর ব্যোমকেশ ঠিক যেখানে ঝুঁকে দাঁড়িয়েছিল সেদিকে তাকালাম। সত্যি বলতে কি বিশেষ কিছুই নজরে এলো না। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু বুঝতে পারছো না। আমি আবারও ভালো করে তাকালাম। না, কিছুই নেই সেখানে। ভেজা মাটি আর তার উপরে আশেপাশের ময়লা, আর তার আশেপাশে কয়েকটা গর্তের মতো। গর্তগুলো পাশাপাশি, তবে পায়ের ছাপ নয়। এই যে এই গর্তগুলো, এগুলো কেন হয়েছে বলো তো? কেন হয়েছে এই কারণেই, কারণ এখানে একটা লম্বা মই জাতীয় কিছু রাখা হয়েছিল, আর সেই মই বেয়ে কেউ উপরে ওই জানলার কাছে গিয়েছিল। যদিও আমার ধারণা সে জানলার পুরোপুরি কাছে যেতে পারেনি, কারণ জানলাটা অনেক উঁচুতে। কিন্তু কিন্তু রাতের আওয়াজ তো, তাই রমাপতিবাবু ঠিক বুঝতে পারেননি। হ্যাঁ, তার মানে একটাই, হয়তো কেউ একজন চায় রমাপতিবাবু আলমারিটা ফিরিয়ে দিয়ে আসুক। কিন্তু আলমারিতে তো কিছুই ছিল না। তা হয়তো ছিল না, কিন্তু আলমারিটার দামও তো নেহাত কম নয়। বলেই এইবার সে রমাপতি বসুকে প্রশ্ন করল, আচ্ছা রমাপতিবাবু, এমন কোনো কথা আছে যা আপনি আমাকে বলেননি কিংবা ভুলে গিয়েছেন? প্রশ্নটা শুনে রমাপতি বসু কিছু একটা চিন্তা করতে লাগলেন। তারপর হঠাৎ বলে উঠলেন, একটা কথা না বলা হয়নি। ভেবেছিলাম হয়তো তেমন দরকারি কিছু নয়। ঠিক একই রকম দেখতে আরো একটা আলমারি কিন্তু সেই দোকানে ছিল।
দুটো আলমারি এক জায়গায় রাখলে পার্থক্য করা যায় না বললেই চলে। কিন্তু কেন বলুন তো? কথাটা শুনেই ব্যোমকেশের ভ্রু মুচকে গেল, কিন্তু প্রশ্নের কোনো জবাব দিল না, বরং পাল্টা প্রশ্ন করল। দোকানটা ঠিকানা আপনার কাছে আছে? তা আছে, বেশি দূর নয়। চলুন না, আমার গাড়িতেই না হয় যাবেন। এইবার আমি করুণ মুখে ব্যোমকেশের দিকে তাকালাম। সে একটু হেসে আমার এই করুণ মুখ একেবারেই উপেক্ষা করে বলল, বেশ, তো তাহলে তো ভালোই হয়, চলুন। রমাপতি বসুর গাড়িতে চেপে আমরা অতি কষ্টে পুরনো ফার্নিচারের দোকানে এসে পৌঁছতেই ভাগ্যক্রমেই দোকানদারের সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের ভাগ্য কিছুটা ভালো বলতে হয়, কারণ রমাপতি বসুর গাড়িটা যদি মাঝপথে ক্লান্তি দূর করার জন্য মিনিট খানেকও দাঁড়াতো, তাহলে আগামী 7 দিন আমরা দোকানদার মৃদুল ব্যাপারীর সাথে দেখা করতে পারতাম না। কোথায় কোন নিলাম হবে কালকে, আর তাই তিনি একেবারে আটঘাট বেঁধেই দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু দোকানের সামনে রমাপতি বসুকে দেখে যাত্রায় ভঙ্গ দিলেন। হাসি হাসি মুখে এগিয়ে এসে বললেন, কি মশাই, এই খাঁটি জিনিস দেবো বলেছিলাম, পেয়েছেন তো? ভদ্রলোকের এক কথা, আর কিছু লাগবে? রমাপতি বসুও প্রত্যুত্তরে একটু হাসলেন, তারপর ব্যোমকেশের দিকে ইশারা করে বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, আপনার সাথে একটু কথা বলবেন। ভদ্রলোক এইবার ব্যোমকেশের দিকে ঘুরে তাকালেন। ওর মুখে লেগে থাকা একটু আগের হাসিটা কেমন যেন মিলিয়ে গিয়েছে। এর মধ্যে ব্যোমকেশের নাম যে কিছুটা ছড়িয়ে গিয়েছে তা ওর কথা শুনেই বুঝতে পারলাম। বললেন, আগে আগে নমস্কার ব্যোমকেশ বাবু, আপনার নাম আমি শুনেছি, কিন্তু আপনি এখানে? এই শেষের কথাগুলো বলতে বলতে ভদ্রলোকের কথা কেমন জড়িয়ে যেতে লাগলো। ব্যোমকেশ প্রতি নমস্কার করে বলল, নমস্কার। না না, তেমন কিছুই নয়। আসলে মাসখানেক আগেই ইনি আপনার এখান থেকে একটা আলমারি কিনেছিলেন। আলমারিটা সত্যিই দারুণ, দেখেই পছন্দ হয়ে গেল। তাই ভাবছিলাম আমিও অমন একটা আলমারি নেব। কথাটা ওনাকে বলতেই তিনি বললেন যে আপনার কাছে নাকি তেমনই একটি আলমারি রয়েছে এখনো, তাই আর কি। ব্যোমকেশের উপস্থিত বুদ্ধি দেখে মনে মনে তারিফ না করে পারলাম না। রমাপতি বসু যেন খানিকটা অবাকই হলেন, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন ব্যোমকেশের মুখের দিকে, কিন্তু কিছুই বললেন না। আর সেই সাথে দেখলাম ব্যোমকেশের কথা শুনে মৃদুল ব্যাপারীর মুখে আবারও সেই সৌজন্যের হাসিটা ফিরে এসেছে। বললেন, আপনি ঠিকই বলেছেন ব্যোমকেশ বাবু, এইরকম আর একটা আলমারি ছিল। এখন নেই? আগে না, এমন জিনিস বেশি দিন থাকে না, বুঝলেন কি না। ওই তো রমাপতি বাবু যেদিন আসলেন তার 2 দিন পরই আলমারিটা একজন ভদ্রলোক নিয়ে চলে গেলেন। আশ্চর্য লোক মশাই, দামাদামি তো দূরের কথা, আলমারিটা দেখেই আমাকে অবাক করে দিয়ে টেবিলের উপর একটা নোটের বান্ডিল রেখে একেবারে আলমারিটা নিয়ে চলে গেলেন। আমাকে কোনো কথা বলার সুযোগই দিলেন না। হ্যাঁ, আমি জানি এইসব জিনিসের দাম একটু বেশি হয়, আর তাছাড়া এই আলমারি দুটো নিয়ে কিছু কথা কানাঘুষো শুনেছি, বুঝলেন কি না। ওই জমিদার বাড়ির জিনিস নিয়ে যা হয় আর কি। শুনেছি এই দুটো আলমারিতে নাকি খোদ জমিদার মশাই বহু অমূল্য রত্ন লুকিয়ে রেখেছিলেন একটা সময়। কিন্তু সত্যি বলছি ব্যোমকেশ বাবু, আমি কিন্তু এসব কিছুই পাইনি। হয়তো জমিদার বাড়ির কেউ সেগুলো বের করে নিয়েছে। তবে এই কথাটা বেশ 5 কান হয়েছিল, বুঝলেন। আমার কি মনে হয় জানেন, ওই ভদ্রলোকও এমন কিছু লোভেই হয়তো। কিন্তু তাই বলে একেবারে 10,000 ভাবতে পারছেন মশাই, যেখানে আমি 1,300 হলেও আর কোনো কথা বলতুম না। এই শেষের কথাগুলো শুনে আমার মুখও হাঁ হয়ে গেল। 10,000 টাকা! লোকটা কি পাগল? তার উপর কোনো দামাদামি করেনি। যে ব্যক্তি একটা কাঠের আলমারির জন্য 10,000 টাকা দিতে পারে, তিনি ঠিক কতটা বিত্তশালী লোক। ব্যোমকেশের দিকে তাকালাম আর দেখলাম এই প্রথম তার মুখ গম্ভীর হয়ে উঠেছে। বলল, তারপর? তারপর আর কি, টাকা দিলেন, আলমারি নিলেন আর চলে গেলেন। তবে হ্যাঁ, কয়েকদিন পর আবারও এসেছিলেন। কথাটা শুনেই ব্যোমকেশের শান্ত 2 চোখ
দপ করে জ্বলে উঠল। সে বললে, কেন? তেমন কিছুই না, জানতে চাইলেন এমন একটা আলমারি আমার কাছে আছে কি। আপনি কি বললেন? হ্যাঁ, বললাম নেই। বলেননি যে আরেকটা ছিল কিন্তু বিক্রি হয়ে গিয়েছে, বা এমন কিছু জিজ্ঞেস করেনি? কই না তো, উনি শুধু শুনে আবার চলে গেলেন। কেন বলুন তো? ব্যোমকেশ মৃদুল বাবুর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই আবারও জিজ্ঞাসা করল, আচ্ছা, দোকানে কি আপনিই থাকেন? আগে না, আমি খুব বেশি থাকি না, কাজের লোক থাকে, তারাই সবটা দেখাশুনো করে। আচ্ছা, ধরে নিন আপনি যখন ছিলেন না, তখন যদি সেই লোকটা এসে আপনার কোনো কাজের লোকের কাছে জিজ্ঞাসাবাদ করে? কথাটা শুনে মৃদুল ব্যাপারী গলা উঁচিয়ে ডাকলেন, সিধু, এই সিধু, এইদিকে আয় তো বাপ। মালিকের ডাক শুনে একজন বছর 23-24 ছোকরা ছুটে এলো। আচ্ছা, সেদিন যে বাবু এসে আলমারি নিয়ে গেল, তিনি আবার এসেছিলেন? এইবার সিধু নামের ছোকরাটা আমাদের পাশে দাঁড়িয়ে থাকা রমাপতি বসুর দিকে তাকালো। আহা, উনি নয়, আর একজন বাবু এসেছিলেন না, তিনি আবার এসেছিলেন। এইবার সে বলল, ও হ্যাঁ, এসেছিলেন তো। এসে জিজ্ঞেস করছিলেন আমাদের কাছে আরো কোনো আলমারি আছে কিনা। বললাম দুটো ছিল, দুটোই বিক্রি হয়ে গিয়েছে। আর কিছু জিজ্ঞেস করেছিলেন? আগে হ্যাঁ, জিজ্ঞেস করছিলেন কার কাছে বিক্রি করেছি। কিছু বলেছিস? আগে না। আচ্ছা ঠিক আছে, এবার যা। শুনলেন তো ব্যোমকেশ বাবু, এবার বলুন কি হয়েছে। আপনার সম্পর্কে যতটা শুনেছি তাতে আপনি যে আলমারি কিনতে আসেননি তা বুঝতে পারছি। ঘটনাটা কি? হ্যাঁ, কোনো তদন্ত নাকি? কেউ যে তদন্তের কথাও এমন হাসতে হাসতে বলে তা জানা ছিল না। ভদ্রলোকের চোখে মুখে আগাগোড়াই একটা হাসি হাসি ভাব, যেন সব কথাই ভারী মজার আর রসবোধযুক্ত। ব্যোমকেশ আর কোনো কথা না বলে উঠে পড়ল। সে যে এমনভাবে কিছু না বলেই উঠে পড়বে সেটা হয়তো মৃদুল ব্যাপারী ভাবতে পারেননি। তিনি একটু অপ্রস্তুত কণ্ঠে বললেন, সে কি মশাই, উঠে পড়লেন যে? কিছুই তো বললেন না। সময় আসলেই বলবো। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন? কাজ? কি কাজ? সেই লোকটা যদি আবারও আসে তাহলে ওনার ঠিকানাটা একটু নিয়ে রাখবেন, আর বলবেন ওনার কাছে যে আলমারিটি বিক্রি করেছেন তেমনই আরেকটি আলমারি আছে, সেটাও আপনি ওনার কাছেই বিক্রি করতে চান, কিন্তু বর্তমানে সেটা আপনার হাতে নেই। আসলেই ফোন করবেন কিংবা খবর পাঠাবেন, তাই ঠিকানাটা দরকার। কথাটা শুনে তিনি রমাপতি বসুর দিকে অবাক হয়ে তাকালেন। বললেন, সে কি মশাই, এত সুন্দর একটা জিনিস বিক্রি করে দেবেন? আর নিজের বলে বলছি না মশাই, সে আমি খদ্দের পেয়ে যাব, কিন্তু আপনি এমন জিনিস আর পাবেন না, এই বলে দিলুম। আর কোনো কথা না বলে ব্যোমকেশ দোকানের বাইরে বেরিয়ে গেল। আমরাও পেছন পেছন বেরিয়ে এলাম। এটা কি হলো মশাই? আমি তো আলমারিটা বিক্রি করব না। সে আপনাকে করতেও হবে না রমাপতি বাবু। আমার মনে হয় আপনার উপর বিপদ এখনো না আসলেও আসতে কিন্তু খুব একটা বেশি দেরি নেই। যে ব্যক্তি একটা পুরনো কাঠের আলমারির জন্য 10,000 টাকা পর্যন্ত দিতে পারে, সে আলমারিটা পাওয়ার জন্য যে আরো কত কি করতে পারে তার কিন্তু কোনো ঠিক নেই। কথাটা শুনে ভদ্রলোকের মুখ একেবারে চুপসে গেল। ধরা ধরা কণ্ঠে বললেন, সে কি বলছেন মশাই? শেষে কি প্রাণটা হারাতে হবে নাকি? এতটাও কিছু করবে বলে তো মনে হয় না। ভয় দেখাবে হয়তো, আর তাতেও কাজের কাজ না হলে তখন করতেও পারে, বলা যায় না। কিন্তু প্রশ্ন হলো কেন? আলমারিতে কি এমন জিনিস থাকতে পারে যে সেটার মূল্য 10,000-এর কাছে কিছুই না? কেমন যেন সন্দেহের গন্ধ আসছে অজিত। সরল বিষয়টাই এবার কেমন যেন প্যাঁচালো লাগতে শুরু করেছে। চলো। বলেই ব্যোমকেশ আমাদেরকে একেবারে অবাক করে দিয়ে উল্টো দিক দিয়ে হাঁটতে শুরু করলো এবং কিছুক্ষণ পরেই একটা ট্রামে উঠে পড়ল। অগত্যা আমিও ছুটতে ছুটতে ট্রাম ধরলাম। আর একটু হলে একেবারে পড়েই যেতাম, কিন্তু ভাগ্য ভালো দরজায় হাতলটা ছিল, এই যা রক্ষা। শেষবারের মতো রমাপতি বসুর অমন ফুটো বেলুনের মতো মুখখানা চোখে পড়েছিল।
তিনি আমাদের কাণ্ডে এতটাই হতবুদ্ধি হয়ে গিয়েছেন যে আমাদের বাধা দেওয়া তো দূরের কথা, শেষ প্রশ্নটাও করার কথা ভুলে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন। ট্রামে চেপে দেখলাম ব্যোমকেশ একটা সিট দখল করেছে। আমিও গিয়ে পাশে বসলাম। বললাম, কি হলো বলো তো, এমন হঠাৎ করে চলে আসলে যে? ব্যোমকেশ এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এইবার আমার দিকে ফিরে মৃদু হেসে বলল, কেন হে, তোমার বুঝি রমাপতি বাবুর গাড়িতে ফেরার ইচ্ছে ছিল নাকি? না, তা নয়। তাহলে আর এবেলা বাড়ি ফেরা হতো বলে মনে হয় না, কিন্তু তাই বলে এভাবে হঠাৎই ট্রামে চাপার পিছনে কারণ আছে নিশ্চয়ই। কোনো কারণই নেই অজিত, সব কিছুর পেছনে কারণ থাকতে নেই। এ তো দেখি ভূতের মুখে রাম নাম হে। এতদিন তুমিই বলেছ প্রতিটা কাজের পিছনে কোনো না কোনো কারণ থাকে, আর আজ নিজেই এমন পাল্টি খাচ্ছ। ভূতেরাও আজকাল রাম নাম নেয় বলছো? এমনটাই তো শুনেছি, যদিও ভূত আছে কিনা সেটাই তো জানি না। ব্যোমকেশ আর কোনো কথা বলল না, আবারও জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে থাকলো। কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। আবারও বললাম, আচ্ছা ব্যোমকেশ, আলমারিতে কি এমন মূল্যবান বস্তু থাকতে পারে যার কারণে লোকটি একেবারে না বলে কয়ে 10,000 টাকা দিয়ে দিল? ব্যোমকেশ আমার দিকে না ফিরেই বলল, সেটাই তো প্রশ্ন অজিত, সেটাই তো প্রশ্ন। এমন উত্তর শুনে আমি আর কথা বাড়ালাম না। আমি জানি এখন খুঁচিয়ে তো বটেই, এমনকি গুঁতিয়েও কোনো কথা বের করা যাবে না। অগত্যা আমাকে হাল ছাড়তেই হলো। পরের দিন সকালবেলা সবে মাত্র ঘুম থেকে উঠি করছি, হয়তো আবারও একবার গড়িয়ে নিতাম, কিন্তু এমন সময় দরজায় পরপর কয়েকবার কড়া নাড়ার শব্দে আর শুয়ে থাকতে পারলাম না। এটা তো কড়া নাড়া নয়, মনে হলো দরজার ওপাশে যিনি আছেন তিনি আর একেবারে দরজা ভেঙে ভেতরে ঢুকবার ব্রত নিয়েছেন। তড়িঘড়ি বিছানা ছেড়ে দরজা খুলে দিতেই ঝড়ের মতো যিনি ঘরের ভিতর প্রবেশ করলেন তিনি আর কেউ নন, স্বয়ং রমাপতি বসু। বৃদ্ধের চোখে মুখে আতঙ্ক একেবারে ঠিকরে বেরিয়ে আসছে। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বললেন, ব্যোমকেশ বাবু নেই, সর্বনাশ হয়ে গেছে। রমাপতি বাবুর এমতো কথায় খানিক চমকেই উঠলাম। সর্বনাশ হয়ে গিয়েছে? কেমন সর্বনাশ? ঘটনা যে কিছু একটা ঘটেছে তা ওর মুখ দেখেই অনুমান করতে পারলাম, তাই কোনো কথা না বলে ওকে প্রথমেই বসতে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ব্যোমকেশকে ডাকছি। মিনিট 5 পরে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এলে তিনি যে ঘটনার বর্ণনা দিলেন তা খানিকটা এই রকম। রাত 1টা কি 2টো রমাপতি বসুর ঘুম সবেমাত্র ধরেছে, এমন সময় জানলায় নাকি সেই শব্দ বলছে, আলমারি দাও, আলমারি দাও। অন্যদিন তো এইটুকুতেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এইবার যেন বেড়ে গেল আরও কয়েক গুণ। প্রথমে ছাদে, তারপর ঘরের প্রতিটা জানলায়, এমনকি দরজাতেও ধূপধাপ আওয়াজ হতে শুরু করলো। আওয়াজ এতটাই তীব্র আর জোরালো যে মনে হলো এই বুঝি ঘরের ছাদ, জানালা আর দরজা ভেঙে হুড়মুড় করে সবাই ভেতরে ঢুকে পড়বে। রমাপতি বসু এমনিতেই ভীতু মানুষ, তার উপর এমন কাণ্ডে একেবারে ভয়ে কাঠ হয়ে গেলেন, কিন্তু ভুলেও দরজা খুললেন না। উপদ্রব চলল প্রায় ঘন্টা 2। তারপরও যখন তিনি দরজা খুললেন না, তখন বোধহয় এক প্রকার বাধ্য হয়েই উপদ্রব কমল। সকালবেলা তিনি যখন ভয়ে ভয়ে কোনো ক্রমে দরজা খুলে বেরিয়ে এলেন, তখন সামনের দৃশ্য দেখে তার হৃদকম্পন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তিনি দেখলেন দরজার সামনে কতকগুলো হাড়গোড় পড়ে আছে, হাত পা, এমনকি একটু দূরে নাকি একটা মাথাও পড়েছিল। শুধু তাই নয়, তিনি যে চেয়ারে প্রতিদিন বিকেলে বসে থাকতেন সেখানে বসে আছে একটা আস্ত কঙ্কাল।
ভাবটা এমন যে সারা রাতের দাপাদাপির পর এইবার বেচারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। রমাপতি বাবু এমন দৃশ্য দেখে আর বিন্দু মাত্র দেরি করেননি, সোজা ছুটে এসেছেন এইখানে। সবটা শুনে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসেছেন তো? প্রশ্নটা শুনে রমাপতি বসু একেবারে কাঁচুমাচু হয়ে বললেন, আর দরজা, প্রাণ বুঝি গেল এটা ভেবেই তো ছুট দিয়েছি। ভাগ্য ভালো ড্রাইভারটা নিচের ঘরেই থাকে। এইবার এইবার কি হবে মশাই? এইবার ব্যোমকেশ উঠে দাঁড়ালো, তারপর বলল, তৈরি হওয়ার সময় নেই অজিত, এক্ষুনি একবার যেতে হবে, চলো। রমাপতি বাবু একটু থতমত খেয়ে বললেন, কোথায় মশাই? আপনার বাড়িতে, চলুন চলুন। এইবার আর আমরা রমাপতি বাবুর গাড়ি নিলাম না, একটা ট্যাক্সি দাঁড় করিয়ে সোজা রওনা দিলাম। যদিও এতে রমাপতি বাবু একটু আপত্তি করেছিলেন, কিন্তু ব্যোমকেশ সে আপত্তি কানে তুলল না। আধ ঘন্টা পর আমরা যখন রমাপতি বসুর জীর্ণ দেহ বাড়ির সামনে এসে পৌঁছলাম, তখন চারিদিকে পরিবেশ বেশ শান্ত। ব্যোমকেশ ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে, এমনকি খুচরো পয়সা না নিয়েই ছুটে চলে গেল বাড়ির ভেতরে। আমরাও পেছন পেছন গেলাম, আর গিয়ে দেখলাম কোথায় কঙ্কাল, কোথায় কি, সব তো ফাঁকা। ঘরের দরজাও হাট করে খোলা। ব্যোমকেশ এক মুহূর্তের জন্য বাইরের দৃশ্যটাতে চোখ বুলিয়ে নিয়ে, যা ভেবেছিলাম ঠিক তাই বলেই ঝড়ের মতো ঘরের ভেতর প্রবেশ করলো। আমরাও গেলাম, আর গিয়ে দেখলাম কি হয়েছে তা জানি না, কিন্তু ঘরের আসবাবপত্র তো বটেই, সেই সাথে আলমারিটার উপর দিয়েও যেন একটা ছোটখাটো ঝড় বয়ে গিয়েছে। ঘরের সবকিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আলমারির সবগুলো কুঠুরি শুধু খোলাই হয়নি, দু একটা না খুলতে পেরে একেবারে হ্যাঁচকা টান দিতে গিয়ে ভেঙে গিয়েছে, আর সেই ভাঙা টুকরোগুলো পড়ে আছে মেঝেতে। রমাপতি বসুর চেহারা হয়েছে একেবারে দেখার মতো। তিনি যেন ঘোর কেটে বেরিয়ে আসতে পারছেন না। ঘোরের মধ্যেই তিনি বললেন, কি দিনের বেলা তো ভূত আসে নাকি? ব্যোমকেশ সেই কথায় কোনো জবাব দিল না, বরং আমাকে বলল, আলমারিটা বেশ ভারী, কিন্তু দুজনে মিলে ওঠানো যাবে বলেই মনে হচ্ছে। কই, এসো, ধরো তো। ধরলাম। তারপর সেটাকে দেওয়ালের কাছ থেকে তুলে একেবারে ঘরের মাঝখানে এনে রাখলাম। সত্যি গরুন মাঝারি হলে কি হবে, বেশ ভারী। ব্যোমকেশ এইবার আবারও কতকালের মতো সবগুলো খোপ খুলতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা চলল এই চুলচেরা তদন্ত, কিন্তু আজও কিছুই বের হলো না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, রমাপতিবাবু সত্যিই বলেছিলেন আয়নাঘর। আয়নাঘরে ঘুরলে যেমন বেরোবার রাস্তা খুঁজে পাওয়া যায় না, আর এখানে ঠিক কতকগুলো ছোট ছোট পায়রার মতো খোপ কতভাবে লুকোনো আছে সেটা খুঁজে বের করা সত্যিই খুব জটিল। পুরো আলমারিটাই যেন একটা গোলক ধাঁধা। ব্যোমকেশ গম্ভীর আর হতাশ কণ্ঠে বলল, না অজিত, কিছু হয়তো সত্যিই ছিল, কিন্তু সেগুলো বোধহয় আর রক্ষা হলো না। হে, তাহলে কি যারা ঘরে এসেছিল তারাই? হতে পারে, আবার নাও হতে পারে। একটা জিনিস আমি বুঝতে পারছি না, আলমারির এই খোপগুলো ভাঙা হলো কেন? চাইলেই তো খুলে ফেলা যেত। হয়তো সে জানে না, তাই ভেঙে ফেলেছে। এইবার রমাপতি বসু বললেন, থাক মশাই, আমার আর এটাকে রেখে কাজ নেই। আজকেই দোকানে বলে দিয়ে আসবো, তারা নিয়ে যাবে। ওই একটা আলমারির জন্য শেষে কিনা ভূতের হাতে নিজের প্রাণ হারাবো নাকি? ব্যোমকেশ কিন্তু রমাপতি বসুর কথার কোনো ভ্রুক্ষেপ করল না। সে আলমারিটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বুঝলাম সে হয়তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এই আলমারিতে কিছুই নেই। আলমারিটা দেওয়ালের কাছ থেকে সরানো হয়নি, তার মানে পেছনের দিকে কোনো গুপ্ত দরজা থাকলেও থাকতে পারে। গম্ভীর কণ্ঠে বলেই সে এইবার আলমারির পিছন দিকটা খুব ভালো করে দেখতে শুরু করলো। আমিও দেখলাম, তেমন কোনো ছোট দরজা বা ওই রকম কিছুই চোখে পড়ল না। পিছনের দিকটা সমান।
এই দিকে কোনো কারুকাজ করা নেই, কিন্তু হঠাৎ ব্যোমকেশ বলল, অজিত, ধরো তো আলমারিটা একটু শুইয়ে দাও তো, নিচের দিকটায় কিছু আছে কিনা দেখা যাক একবার। কথাটা শুনে আমি একটু অবাক হলাম বটে, কিন্তু তবুও হাত লাগালাম। সত্যি আলমারিটা বেশ ভারী। দুজনে মিলে সেটাকে কাত করতে বেশ খানিকটা বেগ পেতেই হলো। রমাপতি বসু একটু দূরে দাঁড়িয়ে আমাদের এই সব কাণ্ড দেখে যাচ্ছেন। আলমারিটা কাত করে দিতেই নিচের অংশটা বেরিয়ে পড়ল। বেশ সাধারণ গঠন, আর 10টা-5টা আলমারির নিচটা যেমন হয় তেমনই, অস্বাভাবিক কিছুই নেই। তবুও ব্যোমকেশ কেন যে বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল তা বুঝতে পারলাম না। ওর কর্মকাণ্ড আমি এমনিও বুঝতে পারি না। এমন সময় দেখলাম ব্যোমকেশ আলমারির 6টা পায়া ধরে টানাটানি করছে, যদিও 6টার একটাও খুলে আসলো না। হয়তো সে ভেবেছিল মোটা মোটা কাঠের পায়াগুলো অনায়াসেই খুলে আসবে, কিন্তু আসলো না দেখে একটু হতাশই হলো বোধ হয়। বিড়বিড় করে বলল, আশ্চর্য, 6টা পায়ার মধ্যে মাঝের দুটো এত মোটা কেন? এমনটা তো আগে দেখিনি। বিষয়টা যে আমিও লক্ষ্য করিনি তা নয়, করেছি। ব্যোমকেশ এইবার সেই মাঝের পায়া দুটো প্রাণপণে টান দিল। একবার ঘোরানোর চেষ্টা করল, একবার পাশেই পড়ে থাকা একটা কাঠের টুকরো দিয়ে আঘাতও করল। আর করতেই যেন ওর পুরো শরীরে একটা চমক খেলে গেল। একবার, দুবার, 3বার ঠোকা দিতেই সে প্রায় চিৎকার করে বলে উঠল, অজিত, ভেতরটা ফাঁপা এটার। কথাটা শুনে আমিও চমকে উঠলাম, কিন্তু আমি কিছু বলার আগেই ব্যোমকেশ বলল, বোধহয় খুলবে না। দেখো তো আশেপাশে লোহার কিছু পাও নাকি? এটাকে বোধহয় ভেঙেই ফেলতে হবে। রমাপতি বাবু, একটা পায়া ভাঙলে তো আপনার নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না আশা করি। ভেঙে ফেলবেন? হ্যাঁ, পায়া সবসময় পুরো ভরাট হয়, কিন্তু এটা তো ফাঁপা। হয়তো খোলার কোনো উপায় আছে, কিন্তু সেটা আমার জানা নেই। তাই এটা ভাঙতেই হবে। অসুবিধা নেই, পরে একটা লাগিয়ে নিলেই হবে। এরপর রমাপতিবাবু আর কোনো আপত্তি করলেন না, বরং তিনি পাশের ঘর থেকে একটা হাতুড়ি এনে দিলেন ব্যোমকেশের হাতে। ব্যোমকেশ অতি সাবধানে মাঝখানের একটা পায়ার উপর আঘাত করতে লাগলো। কাজটা সাবধানে করা হলো বলেই হয়তো একটু বেশি সময় লাগলো। অবশেষে মিনিট 5 পর আলমারি থেকে খুলে আসলো পায়াটা। আর খুলে আসতেই আমার আর ব্যোমকেশের 2 চোখ ঝলসে গেল ভেতরে থাকা বস্তুগুলোর দিকে তাকিয়ে। আমি বিস্মিত চোখে দেখলাম মোটা ফাঁপা কাঠের পায়ার গায়ের সাথে আঠা দিয়ে লাগানো রাশি রাশি নানা রঙের হীরের টুকরো। জিনিসগুলো যে একেবারে খাঁটি তার নতুন করে বলে দিতে হয় না। এইবার ব্যোমকেশ আরও একটা পায়া খুলে ফেললো একইভাবে, আর সেগুলো থেকেও একইভাবে বেরিয়ে আসলো ছোট ছোট রং বেরঙের হীরের টুকরো। রমাপতি বসুর 2 চোখ বিস্ফারিত। বেশ কিছুক্ষণ কারো মুখেই কোনো কথা ফুটল না। অবশেষে ব্যোমকেশই বলল, এতগুলো হীরের বর্তমান মূল্য যে কত তা জানি না, কিন্তু এসবের জন্য এখানে যে খুন খারাপি হয়নি সেটাই আশ্চর্যের। রমাপতি বসুর ঘোর যেন কাটছেই না। তিনি এক দৃষ্টিতে টেবিলের উপর ঝকমক করতে থাকা বস্তুগুলোর দিকে তাকিয়ে রয়েছেন, কিছুই বলছেন না। আমি গুনে দেখলাম 2 পায়া মিলিয়ে মোট 12টি ছোট ছোট হীরে। ব্যোমকেশ বলল, রমাপতি বাবু, আপনি বরং একটা কাজ করুন, হয়তো আপনার উপর আবার আক্রমণ হতে পারে। এইবার অল্পের উপর দিয়ে গিয়েছে, কিন্তু পরের বার কিন্তু প্রাণের উপর দিয়েও যেতে পারে। আজই এই আলমারিটা আপনি ফিরিয়ে দিয়ে আসবেন। যদি কারণ জানতে চায় তাহলে বলবেন যে এটা ভুতুরে আলমারি, আর সেই সাথে এতদিন যাবৎ যা যা ঘটেছে সবকিছু খুলে বলবেন তাকে, কেবল আজকের ঘটনাটা ছাড়া। আর বলবেন যে তাই আপনি রাখতে চান না এটা। আর হ্যাঁ, পায়া দুটো আমি আবার লাগিয়ে দিচ্ছি। আশা করি প্রথম দেখায় অন্তত বোঝার কথা নয়। ঘণ্টা খানেকের মধ্যে আবারও আলমারিটা নিজের রূপে ফিরে এলো।
সত্যি ব্যোমকেশের এলেম আছে বলতে হয়। দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে পায়া দুটো আলমারি থেকে কখনো খোলা হয়েছিল। তবে হ্যাঁ, হালকা একটু রং চটে গিয়েছে ঠিকই, কিন্তু এত পুরনো একটা জিনিস এইটুকু তো হয়েই থাকে। এইবার রমাপতি বসু কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কিন্তু মশাই, এইগুলো আমি কি করব? তা তো আমি বলতে পারবো না। যদিও জিনিসগুলি আপনার নয়, যিনি এই আলমারিটা তৈরি করেছিলেন তারই। আর জিনিসগুলো যাতে নিরাপদে থাকে তাই তিনি দুটো একই ধরনের আলমারি তৈরি করেন এবং এইটির ভিতর হিরেগুলি লুকিয়ে রাখেন। এতে লোকের চোখে ধুলো তো বটেই, সেই সাথে কোন আলমারিতে জিনিসগুলি আছে সেটা খুঁজতেও সময় লাগবে। এটাই হয়তো চেয়েছিলেন তিনি, কিন্তু ওনার মৃত্যুর পর বহু হাত ঘুরে এখন একটি আপনার হাতে এসেই পৌঁছেছে। তাই এর মালিক এখন আপনি। কি বলছেন মশাই? শেষে কিনে একটা ৩,০০০ টাকার আলমারি কিনে এমন চোখের পলকে বড় লোক হয়ে গেলুম? তা হলেন বই কি। আর হ্যাঁ, যা বললাম সেটা কিন্তু করবেন। পারলে কলকাতাতে আর থাকারই দরকার নেই। এখন তো আর টাকার অভাব নেই আপনার। চাইলেই একটা বড় বাড়ি আর হ্যাঁ, অবশ্যই একটা গাড়ি কিনতে পারেন। নমস্কার, চললুম। সে কি মশাই, এই চললুম বললে হয় নাকি? আপনি না থাকলে এই জিনিসকে আমি পেতুম নাকি? হ্যাঁ, আর তাই বলেই টেবিলের উপর থেকে একটা হলুদ রঙের হিরে নিজের 2 আঙুলে অতি সাবধানে তুলে নিয়ে ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা আপনার পারিশ্রমিক নয়, ভালোবেসেই দিলুম। ব্যোমকেশ প্রথম দিকটা একটু আপত্তি করল বটে, কিন্তু রমাপতি বাবুর জেদের কাছে হার মানতেই হলো। আমরা সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে ব্যোমকেশ বলল, আমদানিটা মন্দ হলো না, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যাবে। কি বলো অজিত? হ্যাঁ, ভবিষ্যতের জন্য মানে? সে সময় এলেই বুঝতে পারবে। এবার চলো। এতক্ষণ ধরে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে একেবারে তোলপাড় করছিল, এইবার সেটা করেই ফেললাম। আচ্ছা, সেই লোকটির পরিচয় তো জানা হলো না। ওসব ছাড়ো। তাছাড়া তিনি তো এমন কিছুই করেননি যে তাকে খুঁজে বার করে পুলিশে দেওয়া যেতে পারে। হয়তো এই হীরের কথাটা তিনিও কোথাও শুনেছিলেন। কিন্তু আফসোস হচ্ছে, বুঝলে অজিত? আফসোস কেন? আমি নিশ্চিত লোকটি আবার এই আলমারিটাও কিনবে এবং কিছুই খুঁজে পাবে না। শুধু শুধু টাকাগুলো জলে যাবে ওনার। একবার তো একেবারে তন্ন তন্ন করে খুঁজেছেন, আবার কিনবে নাকি? তেমনটাই তো মনে হয়। কারণ তিনি নিশ্চিত যে এই দুটোর একটার মধ্যেই লুকোনো রয়েছে সেই মহামূল্যবান রত্ন। দরকারে দুটোই ভেঙে চুরমার করে দেবেন। যদিও একটির অবস্থা এখন কি তা বলতে পারছি না। গুণীজনেরা সত্যিই বলে অজিত। হ্যাঁ, বলো কি? খুঁজি খুঁজি নারী, যে পাবে সে তারই। তবে এখন এখানে হবে খুঁজি খুঁজি হিরে, যে পাবে সে তারই। যদিও মিলল না, সব সময় সবকিছু মেলেও না। তাহলে কেমন লাগলো আপনাদের আমাদের আজকের নিবেদন? আশা করছি ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের নিবেদন ছিল লেখক সজীব মাহমুদ নীলের হীরক রহস্য। গল্পটি শ্রুতিনাট্য রূপদান করেছেন বরষা। শব্দগ্রহণ এবং আবহ সৃজনে ছিলেন ফিনিক্স অডিও ভার্স। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো বাসায় থাকুন। ধন্যবাদ।